নমস্কার, আমি এন.কে মণ্ডল। পডকথা অডিও গল্পে আপনাকে স্বাগত। আজকে আপনাদের আনন্দ উপভোগের জন্য নিয়ে এসেছি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম পেঁচো ওঝা। তো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গ্রামের পশ্চিম প্রান্তের মাঠপাড়ার শেষ মাথায় দাঁড়িয়েছিল সেই কুখ্যাত আমড়া গাছটা। গাছ বললে ভুল হয়, ওটা ছিল যেন গ্রামের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক নীরব প্রহরী। কালজয়ী এই গাছের বয়স গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটিও বলতে পারবেন না। এক সময় নাকি গাছটা ফলের ভারে নুয়ে থাকত, কিন্তু বহু বছর আগে এক ভয়াবহ বজ্রপাতে তার অধিকাংশ ডালপালা পুড়ে শুকিয়ে গিয়েছিল। এখন কেবল কয়েকটি বেঁকে যাওয়া কালচে ডাল আকাশের দিকে কঙ্কালের হাতের মতো ছড়িয়ে আছে। অন্ধকার রাতে দূর থেকে দেখলে মনে হয় কোনো কঙ্কালসার দৈত্য দুহাত তুলে আকাশের দিকে চেয়ে কিছু অপেক্ষা করছে। জায়গাটা এমনিতেই জনমানবহীন। দিনের বেলায় মাঠপাড়ার গরুচারণীরা গরু নিয়ে এলেও সূর্য পশ্চিমে হেলে পড়লেই জায়গাটার চেহারা বদলে যায়। সন্ধ্যার পর গ্রামের মানুষ সচরাচর এদিকটায় পা রাখে না। শুধু নির্জনতা নয়, গাছটাকে ঘিরে প্রচলিত নানা গল্পই এর কারণ। কেউ বলতো বহু বছর আগে গাছটার নিচে এক গোয়ালা বজ্রপাতে মারা গিয়েছিল। আবার কারো মতে কোনো এক নববধূ অভিমানে ওই গাছেই গলায় দড়ি দিয়েছিল। সত্যি মিথ্যে কে জানে, তবে গ্রামের মানুষের মনে এক গভীর বিশ্বাস ছিল যে সন্ধ্যার পর ওই আমড়া গাছের আশেপাশে না যাওয়াই ভালো। একদিন এমনই এক দুর্যোগপূর্ণ সন্ধ্যায় সেই নির্জন গাছটার নিচে এসে দাঁড়িয়েছিল মাধব। আকাশের অবস্থা খুবই খারাপ। পশ্চিম দিক থেকে কালো মেঘের বিশাল দল ধীরে ধীরে পুরো আকাশটাকে গিলে ফেলেছে। শেষ বিকেলের আলোটুকু মুছে গিয়ে চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। মাধবের হাতে ধরা হ্যারিকেনের শিখাটাও হাওয়ার দাপটে প্রবলভাবে কাঁপছে। সে একবার গ্রামের রাস্তার দিকে, আরেকবার মাঠের শুরুর আল পথটার দিকে তাকাচ্ছে। তার মনে অকারণেই এক তীব্র অস্বস্তি দানা বাঁধছে। সুলতার তো এখানেই আসার কথা ছিল, তবে এখনো কেন এলো না? ঠিক তখনই বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মাধব বিরক্ত হয়ে ছাতাটা খুলতে যাবে, এমন সময় আমড়া গাছটার উপর থেকে ভেসে এলো এক বীভৎস কর্কশ ও অমানসিক গলার আওয়াজ। মাধবের বুকটা ধড়াস করে উঠল, সারা শরীরের লোম খাড়া হয়ে গেল। প্রবল আশঙ্কা নিয়ে সে মুখ তুলে অন্ধকার ডালপালার দিকে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল বিপর্যয়। আমড়া গাছের অন্ধকার ডালপালার ভেতর থেকে বিদ্যুৎ বেগে যেন কি একটা নেমে এলো। মাধব প্রথমে কিছুই বুঝতে পারেনি, কিন্তু পরের মুহূর্তেই সে অনুভব করল মোটা গরু বাঁধার দড়ির মতো কিছু একটা তার গলায় শব্দ করে জড়িয়ে গেছে। এত দ্রুত সব ঘটনা যে আত্মরক্ষার সুযোগটুকু পেল না সে। এক ঝটকায় দড়িটা তার গলায় চারপাশে মরণ ফাঁসির মতো শক্ত হয়ে আটকে গেল। হাতের হ্যারিকেনটা ছিটকে দূরে পড়ে গেল। মাধব প্রাণপণে দুই হাত দিয়ে দড়িটা আলগা করার চেষ্টা করল,
কিন্তু দড়িটা যেন লোহার শিকলের মতো শক্ত হয়ে তার গলায় বসে গেছে। তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পা দুটো শূন্যে ঝুলতে ঝুলতে সে উন্মাদের মতো ছটপট করতে লাগলো। ধীরে ধীরে সেই ছটপটানি কমে এলো। কয়েক মুহূর্ত পর তার শরীরটা আর নড়ল না। গ্রামের পশ্চিম প্রান্তের সেই নির্জন আমড়া গাছের নিচে ঝড় বৃষ্টির রাতের অন্ধকারে নিঃশব্দে ঝুলতে থাকলো মাধবের নিথর দেহ। পেঁচো ওঝা দ্বিতীয় পর্ব। বিকেলের আলো তখন ক্রমশ ফিকে হয়ে আসছে। পশ্চিম আকাশের সূর্যটা যেন একটা লাল থালার মতো ঝুলে রয়েছে। সারাদিনের গরমের পর মাঠের ওপর দিয়ে একটা মৃদু বাতাস বইতে শুরু করেছে। দূরে বাঁশবাগানের মাথাগুলো মৃদু দুলছে। এমন সময় পেঁচো ওঝা কুলতলায় হাত পা ধোয়ায় ব্যস্ত ছিল। বয়স 60-এর কোঠা পেরিয়েছে বটে, কিন্তু তার শরীর এখনো যথেষ্ট বলিষ্ঠ। গায়ের রং গৌর কৃষ্ণবর্ণ, মাথা ভর্তি পাকা চুল, আর চোখ দুটো এমন তীক্ষ্ণ যে একবার কারোর মুখের দিকে তাকালেই যেন তার মনের কথা পড়ে ফেলতে পারে। হাত পা ধোয়া শেষ করে গামছা দিয়ে শরীর মুছতে মুছতে তিনি ঘরের দাওয়ায় পাতা বাঁশের মোড়ায় বসতে যাচ্ছিলেন। ঠিক তখনই বাইরের উঠোনে আচমকা একটা হুড়মুড় শব্দ শোনা গেল। পেঁচো ওঝা মুখ তুলে তাকিয়ে দেখলেন গায়ের জমিদার গোপাল চাটুর্যে হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসছেন উঠোনের দিকে। সঙ্গে রয়েছে তার 2 লাঠিয়াল। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল যেন বহু দূর পথ ছুটে এসেছেন। কপাল জুড়ে ঘাম, মুখ ফ্যাকাশে, আর চোখে ভয়ের ছাপ স্পষ্ট। উঠোনে পা দিতেই জমিদার আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। একেবারে ছুটে এসে পেঁচো ওঝার পায়ের কাছে ধপাস করে পড়ে গেলেন। বলতে লাগলেন, আমাকে বাঁচাও পেঁচু, আমাকে বাঁচাও। বলতে বলতেই তিনি 2 হাতে পেঁচো ওঝার পা জড়িয়ে ধরলেন। পেঁচো ওঝা খানিকটা বিস্মিত হলেন এবং ছিটকে 2 পা পিছিয়ে গেলেন। জমিদার গোপাল চাটুর্যে এই গ্রামের গণ্যমান্য ও সম্মানীয় ব্যক্তি। উচ্চ বর্ণের হওয়ায় গ্রামের সকলেই তাকে সম্মান করে। কিন্তু পেঁচো ওঝা একজন সামান্য ওঝা, তাও আবার নিচু জাতের। তাই একজন ব্রাহ্মণের পা ছোঁয়াটা বড় একটা আত্মায় ঘা লাগলো। তিনি বলে উঠলেন, আরে আরে, এ কী করছো ঠাকুর? আমার যে পাপ হবে। গোপাল ঠাকুর উঠতে গিয়েও যেন উঠতে পারলেন না। তার বুকটা দ্রুত ওঠানামা করছে। তিনি কাঁপতে কাঁপতে বললেন, তোমাকে যেতেই হবে, না গেলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। পেঁচো ওঝা জিজ্ঞেস করলেন, কার সর্বনাশ? গোপাল চাটুর্যে একবার চারপাশে তাকালেন, যেন আশঙ্কা করছেন কেউ তাদের কথা শুনে ফেলবে। তারপর বললেন, খুলে বলুন জমিদার মশাই, কি হয়েছে? এমন কি বিপদ ঘটেছে যে এভাবে ছুটে এলেন? গোপাল চাটুর্যে মাথা তুলে পেঁচো ওঝার মুখের দিকে তাকালেন। তার চোখে তখন এমন এক আতঙ্কের ছাপ ছিল যা দেখে পেঁচো ওঝার বুকের ভেতরটাও অকারণে এক অস্বস্তিতে কেঁপে উঠল। তার অবস্থা দেখে মনে হচ্ছিল প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তার পাঁজরের হাড়গুলো নড়ছে। মুখের রং ধূসর হয়ে গেছে, কপালটা বেয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে, আর চোখ দুটো আতঙ্কে বিস্ফোরিত হচ্ছে। পেঁচো ওঝা বুঝতে পারলেন
এই অবস্থায় লোকটার কাছ থেকে কোনো কথা আদায় করা যাবে না। তাই তিনি বারান্দার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় ডাক দিলেন, শান্তা, শুনছো? এক ঘটি জল নিয়ে এসো তো তাড়াতাড়ি। শান্তা হলো পেঁচো ওঝার স্ত্রী। বয়স 50 পার হলেও তার মুখখানেতে এখনও এক ধরনের স্নিগ্ধতা রয়ে গিয়েছিল। সংসারের অধিকাংশ দায়িত্বই তিনি একাই সামলান। পেঁচো ওঝার কাছে নানা জায়গা থেকে লোকজন আসে, তাদের আপ্যায়নের ভারও ছিল তারই ওপর। কিছুক্ষণের মধ্যেই তিনি কাঁসার গ্লাসে জল নিয়ে বাইরে এলেন। গোপাল চাটুর্যের দিকে একবার তাকিয়ে তিনি বলে উঠলেন, ও মা, জমিদার মশাই যে, এ তো আশ্চর্যের ব্যাপার। গোপাল চাটুর্যে কোনো উত্তর দিতে পারলেন না, কেবল কাঁপা কাঁপা হাতে হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিলেন এবং এক নিঃশ্বাসে প্রায় পুরো গ্লাস খালি করে দিলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, আমি শেষ হয়ে গেলাম গো। আমার মেয়েটাকে তো চেনো, সুলতা। পেঁচো ওঝা মাথা নাড়লেন। সুলতাকে তিনি চেনেন। সে অত্যন্ত শান্ত, ভদ্র ও লাজুক স্বভাবের মেয়ে। জমিদার বাড়ির মেয়ে হলেও গ্রামের কারোর সঙ্গে সে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি। গোপাল চাটুর্য বলতে লাগলেন, দুদিন আগেও সব ঠিক ছিল, আজ তো কথা বলতো আর 5টা মেয়ের মতোই ছিল। কিন্তু কাল জনার্দন মাস্টারের কাছে গানের তালিম নিতে গিয়েছিল। কী কারণে তালিম শেষ হতে বেশ দেরি হয়ে যায়। ফিরতে ফিরতে সন্ধে নেমে আসে। সুলতা সাধারণত বড় রাস্তা দিয়েই বাড়ি ফেরে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য সে জোর মাঠের পাশের আলপাত ধরে। গ্রামের লোক তো ওই পথ দিয়ে সন্ধ্যের পর এড়িয়েই চলে, কিন্তু মেয়েটা বোধ হয় সেদিন আর এসব ভাবেনি। আর ওই মাঠের পাশ দিয়ে আসার পর থেকেই সব গোলমালটা শুরু হয়েছে। পেঁচু বাড়ি ফিরে প্রথমে ও চুপচাপ হয়ে গেল। তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওর আচরণও বদলাতে লাগলো। চোখের মুখের চাউনি পর্যন্ত পাল্টে গেল। মনে হলো ও আমার নিজের মেয়েই নয়, অন্য কেউ তার ভেতর থেকে কথা বলছে। আমি বাপ হয়ে বুঝতে পারছি ঝোড়ো মাঠের থেকেই কোনো অশুভ জিনিস ওর পিছু নিয়েছে। পেঁচো ওঝার চোখ দুটো শুরু হয়ে এলো। তিনি গম্ভীর গলায় বললেন, কি হয়েছে সে? কি করেছে? জমিদার শিউরে উঠে বললেন, ওসব মুখে বোঝানো যায় না পেঁচু, তোমাকে যেতে হবে। শুধু একবার গিয়ে আমার মেয়েটাকে দেখো। আমার সুলতার ওপর কোনো অশুভ ছায়া পড়েছে। চলো পেঁচু, আমার মেয়েটাকে বাঁচাও ভাই। বিকেলের ততক্ষণে মলিন হয়ে এসেছে। বারান্দার ওপর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। পেঁচো ওঝা তার হুঁকোর নলটা ধীরে ধীরে মুখের কাছে এনে টানতে লাগলেন। চোখ দুটো বন্ধ। তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর অবশেষে ধীরে ধীরে বললেন, আপনি বাড়ি যান জমিদার বাবু, আমিও তো একটু পরে আসছি। জমিদার গোপাল চাটুর্যে কাতর কণ্ঠে বললেন, আমার মেয়েটাকে বাঁচিও ভাই, বাঁচিও। এর চেয়ে বেশি কিছু আর না বলে তিনি দ্রুত পায়ে উঠোন পেরিয়ে গ্রামের অন্ধকার পথের দিকে চলে গেলেন। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে চারপাশে নেমে আসছে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শালিকের ঝাঁক নিজেদের বাসার দিকে উড়ে যাচ্ছে। পেঁচো ওঝা বারান্দার এক কোণে রাখা তার পুরনো ঝোলাটা নামাতে যাবেন, এমন সময় ভেতর থেকে শান্তার কণ্ঠস্বর শোনা গেল। শান্তার গলায়
বিরক্তি আর ভয় উভয়ই স্পষ্ট। শান্তা বলে উঠলেন, আমি যাচ্ছি মানে? বলি আমি যাচ্ছি মানেটা কি? হ্যাঁ? পেঁচো ওঝা থামলেন। আবার কি হলো? শান্তা উত্তেজিত হয়ে বললেন, কি হলো মানে? তোমাকে কতবার বলেছি এই সব ছাইপাশ কাজকর্ম ছেড়ে দাও, তবু তোমার কানে কথা ঢোকে না। পেঁচো ওঝা থমকে দাঁড়ালেন এবং পেছন ফিরে দেখলেন শান্তা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখটা গম্ভীর। পেঁচো ওঝা হালকা হাসলেন। তিনি জানতেন এই নিয়ে স্ত্রীকে বোঝানো বৃথা। শান্তা এবার আরও উত্তেজিত হয়ে উঠলেন। সারা জীবন ধরে দেখছি কেউ অসুখে পড়ল, কেউ ভূতে ধরল, আবার কেউ রাতের বেলা শ্মশানে কি দেখেছে। ব্যাস, সবাই ছুটে আসে পেঁচো ওঝার কাছে, আর তুমি সব কাজ ফেলে তাদের পিছনে ছুটে বেড়াও। শান্ত গলায় ওঝা বললেন, মানুষ বিপদে পড়ে আসে বলেই তো যেতে হয়। শান্তা কাঁদতে কাঁদতে বললেন, আমাদের ছেলেটার কথা কি ভুলে গেছো? হ্যাঁ, অকালে আমাদের ছেড়ে তুমি তো জানোই সেসব অশরীরী সুযোগ পেলেই ক্ষতি করে। ছেলেটারে তো হারিয়েছি, তোমার যদি কিছু একটা হয়ে যায়। পেঁচো ওঝা ধীরে ধীরে বারান্দায় খুঁটিতে হেলান দিয়ে বসলেন। তার মনে পড়ে গেল একমাত্র ছেলে মাধবের কথা। আজও সেই স্মৃতি মনে পড়লে পেঁচো ওঝার বুকের ভেতরটা হু হু করে ওঠে। পেঁচো ওঝার চোখের মণি ছিল মাধব। বছর দুয়েক আগে এক শ্রাবণ মাসে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি নেমেছিল। সন্ধ্যার পরেই পাশের গ্রামের এক যজমানের বাড়ি থেকে লোক এসে খবর দিয়েছিল, তাদের বাড়ির বউ অদ্ভুত এক উপদ্রবে পড়েছে। গ্রামের লোকজনের ধারণা ছিল কোনো অপদেবতার কুনজর পড়েছে। উপায়ন্তর না দেখে পেঁচো ওঝাকে যেতে হয়েছিল। রাত গভীর পর্যন্ত চলেছিল ঝাড়ফুঁক, মন্ত্রপাঠ আর নানা ক্রিয়া। শেষ রাতের দিকে কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের অবস্থা ছিল ভয়ঙ্কর। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে তিনি একদম শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। আর সেখানেই ঘটে গিয়েছিল সর্বনাশের শুরু। বাড়ি ফেরার পর একটি কাজ তিনি করতে ভুলে গিয়েছিলেন। অন্তত 7 দিনের জন্য বাড়ির প্রত্যেক সদস্যকে বিশেষ মন্ত্রের দ্বারা বন্ধন করে রাখতে হয়। সাধারণ মানুষের কাছে বিষয়টা হয়তো কুসংস্কার বলে মনে হতে পারে, কিন্তু তন্ত্র আর ঝাড়ফুঁকের জগতে এর একটা বিশেষ গুরুত্ব আছে। পেঁচো ওঝার বিশ্বাস ছিল, যখন কোনো ওঝা বা গুণিন অপশক্তির সঙ্গে সংঘাতে জড়ায়, তখন সেই প্রেত ওই ওঝার পিছু নেয়। অনেক সময় তারা সরাসরি ক্ষতি করতে না পারলে ওঝার সংসার, সন্তান কিংবা নিকটজনের ওপর আঘাত আনার চেষ্টা করে। এই কারণে ঝাড়ফুঁক বা প্রেত শেষে বাড়ি ফিরে মন্ত্রপুত রক্ষাবন্ধন দেওয়া ছিল অত্যন্ত জরুরি। সেদিন বাড়িতে মাধব ছিল না। পরদিন ভোরে সেই ঝোড়ো মাঠের বিশাল আমড়া গাছটায় মাধবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সেই থেকে শান্তা মনে করেন ছেলের মৃত্যুর জন্য পেঁচোই দায়ী। কোনো এক অপশক্তি পেঁচোর উপরেই প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলেকে মেরে ফেলেছে। শান্তার চোখের জল মুছিয়ে দিয়ে ক্লান্ত হাসি হেসে পেঁচো বললেন, তুই এখনো আগের মতোই আছিস শান্তা? শান্তা ভারী গলায় বললেন, হ্যাঁ আছি, কারণ আমি ভয় পাই। তুমি বুঝবে না, রাতে ঘুম ভেঙে গেলে আমি এখনো ভাবি, এই বুঝি কেউ এসে খবর দিল পেঁচো আর নেই। কথাটা বলে শান্তা মুখটা ঘুরিয়ে নিলেন। পেঁচো ওঝা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন।
কিন্তু তিনি যে পথ বেছে নিয়েছেন সেখানে থেকে সরে আসার উপায় নেই। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি জানি একজন মানুষ বিপদে আছে আর তাকে সাহায্য করার ক্ষমতা আমার আছে, তবুও আমি যদি মুখ ফিরিয়ে নিই তাহলে এই বিদ্যা নিয়ে আমি কি করব? আমি তখন বয়সে ছোট। বাবা বলেছিলেন, পেঁচো, এই বিদ্যা ব্যবসা নয়। মানুষ যখন সব দরজা বন্ধ দেখে তোর কাছে আসবে তখন তাকে ফিরিয়ে দিবি না, প্রাণ থাকতেও না। আর যদি মেয়েটার সত্যি কোনো বিপদ হয়ে থাকে তাহলে আমি কি করে বসে থাকি বলো তো? শান্তা আবার বললেন, আর যদি তোমারই বিপদ হয়? পেঁচো জবাব দিলেন, মৃত্যু একদিন আসবেই, কিন্তু ভয়ে যদি কর্তব্য ছেড়ে দিই তাহলে বেঁচে থেকেও লাভ কি? শান্তা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি বারণ শুনবে না, সাবধানে থেকো। পেঁচো ওঝার বারান্দার কোণে রাখা পুরনো ঝোলাটা কাঁধে তুলে নিলেন। তারপর একবার পশ্চিম আকাশের দিকে তাকালেন। সন্ধে নেমে এসেছে। আজ রাতেই পরীক্ষা হবে। ঝোড়ো মাঠে কি যেন অপেক্ষা করছে। গোপাল চাটুর্যের বিশাল জমিদার বাড়ির সামনে তখন লোকজনের ভিড় উপচে পড়ছে। কাপালি পাড়া তো বটেই, আশেপাশের পাড়া থেকেও অনেকেই খবর পেয়ে ছুটে এসেছে। পেঁচো ওঝাকে দেখতে পেয়ে ভিড়ের মধ্যে হালকা গুঞ্জন শুরু হলো। লোকজন সরে গিয়ে তার জন্য রাস্তা করে দিল। পেঁচো ওঝা ধীর পায়ে এগিয়ে গিয়ে গোপাল চাটুর্যের সামনে দাঁড়ালেন। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, মেয়ে কোথায়? গোপাল চাটুর্যে কাঁপা কাঁপা হাতে উঠোনের এক কোণের মাটির দালান ঘরটার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই ঘরের মধ্যে বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে। পেঁচো ওঝা চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে ফিরে মৃদুস্বরে বললেন, তোমরা সবাই একটু পিছনের দিকে দাঁড়াও। কথাটা শুনে মুহূর্তের মধ্যে লোকজন আরও কয়েক হাত পিছিয়ে গেল। অনেকের মুখেই তখন স্পষ্ট ভয়ের ছাপ। পেঁচো ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগিয়ে এলেন। দরজার সামনে এসে নিচু হয়ে মাটি থেকে একটা ছোট্ট ঢিল কুড়িয়ে নিলেন। ঢিলটা ডান হাতের মুঠোয় চেপে ধরে চোখ বুজে কি যেন মন্ত্র বিড়বিড় করে পড়তে লাগলেন। তারপর এক ঝটকায় দরজার খিল খুলে দিলেন, আর সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে একটা বড় শীতল দমকা বাতাস হুড়মুড় করে বাইরে বেরিয়ে এলো। সেই বাতাসের সঙ্গে বেরিয়ে এলো এক অদ্ভুত ভ্যাবসা ও পচা গন্ধ। মনে হলো যেন বহু দিনের পচে যাওয়া কোনো জিনিস ঘরের মধ্যে জমে আছে। গন্ধটা এতটাই তীব্র ছিল যে পিছিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক নাকে আঙুল চাপা দিল। পেঁচো ওঝা অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। ঘরের ভেতরের অন্ধকারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় ডাকলেন, সুলতা মা। ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না। পেঁচো ওঝা আবার ডাকলেন, সুলতা মা, বেরিয়ে আয়, বেরিয়ে আয় মা। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর হঠাৎ ঘরের গভীর অন্ধকার থেকে ভেসে এলো এক গভীর কর্কশ কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর কোনো কিশোরী মেয়ের নয়, অত্যন্ত ভারী ও অমানবিক। সেই শব্দ শুনে পেঁচো ওঝার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কণ্ঠস্বরটি বলল, চলে যাও, চলে যাও। ঘরের ভেতরে আবার নিস্তব্ধতা নেমে এলো। পেঁচো ওঝা স্থির চোখে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। ঘরের কোণে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে হঠাৎ একজোড়া হলুদ চোখ চলে উঠল, স্থির, পলকহীন ও অস্বাভাবিক। সেই চোখ অন্ধকার ভেদ করে একদৃষ্টে পেঁচো ওঝার দিকে তাকিয়ে রইল। পেঁচো ওঝা গর্জে উঠলেন, কে তুই? কেন এই মেয়েটার ঘাড়ে চেপেছিস? এক্ষুনি বেরিয়ে যা,
না হলে তোকে নরকে পাঠানোর ব্যবস্থা করব। অন্ধকারের ভেতর থেকে এবার আরও দীপ্ত কণ্ঠে জবাব এলো, আমার পেছনে লাগতে এসো না ওঝা, আমাকে আটকানোর ক্ষমতা তোমার নেই। নিজের ভালো চাও তো ফিরে যাও। পেঁচু বুঝলেন যে কথায় কাজ হবে না। তিনি হাতের মুঠোয় থাকা সেই মন্ত্রপুত মাটি কালো অন্ধকারকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। কিন্তু ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। একটা তীব্র হাওয়ার ধাক্কা পেঁচু ওঝাকে এক ধাক্কায় উড়িয়ে বাড়ির উঠোনে আছড়ে ফেলল। ঘটনাটা এত আকস্মিক ঘটল যে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মাটিতে পড়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পেঁচু ওঝা কিছুই বুঝতে পারলেন না। মাথার ভেতরটা ভো ভো করছিল। বুকের মধ্যে সেই অদৃশ্য আঘাতের ধাক্কাটা রয়ে গেছে। জীবনে বহু অপদেবতা, বহু প্রেতাত্মা, বহু অশুভ শক্তির মুখোমুখি তিনি হয়েছেন, কিন্তু এমন শক্তিশালী শক্তির সম্মুখীন তিনি খুব কমই হয়েছেন। উঠোনে দাঁড়িয়ে থাকা লোকজনের মুখে তখন আতঙ্ক স্পষ্ট। কেউ কথা বলার সাহস পাচ্ছে না। গোপাল চাটুর্যের স্ত্রী প্রায় দৌড়ে ঘরের ভেতর থেকে এক গ্লাস জল এনে পেঁচু ওঝার হাতে দিলেন। তিনি অস্থির হয়ে বললেন, পেঁচো, পেঁচো, কি হলো তোমার? জল খাও, জল খাও। পেঁচো কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ধীরে ধীরে কয়েক চুমুক জল খেলেন। ঠান্ডা জল গলা দিয়ে নামতেই যেন কিছুটা শক্তি ফিরে পেলেন তিনি। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে সেই বন্ধ ঘরটার দিকে তাকিয়ে থেকে গোপাল চাটুর্যকে বললেন, শুনুন জমিদার বাবু, আমি এই বাড়ি বন্ধন করে দিয়ে যাচ্ছি। আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ এই গণ্ডির ওপারে কেউ যাবে না। আপনার মেয়ের বড় বিপদ ঠাকুর, বড় বিপদ। আর যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে শুধু আপনার মেয়ের নয়, বিপদ আরও অনেক বড়। বাড়িতে ফিরে ক্লান্ত শরীরের কাঁধের ঝোলাটা নামিয়ে রাখলেন পেঁচু ওঝা। শরীরটা এলিয়ে দিলেন বিছানায়। শান্তা অনেকক্ষণ ধরেই স্বামীর মুখের দিকে তাকিয়েছিলেন। এত বছরের সংসারে পেঁচোকে তিনি খুব ভালো করেই চেনেন। সাধারণত কোনো ঘটনার পরে তার মুখ এমন হয় না। ধীরে ধীরে বিছানার পাশে বসে শান্তা নরম গলায় বললেন, কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? কিছু বলবে? পেঁচু ওঝা চোখ খুলে স্ত্রীর দিকে তাকালেন। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কয়েক মুহূর্ত চুপ করে থেকে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, জীবনে অনেক ভূতে ধরা মানুষকে ছাড়িয়েছি গো শান্তা। কত রকম খারাপ শক্তির মুখোমুখি হয়েছি তার হিসেব নেই, কিন্তু আজ যার সামনে দাঁড়ালাম এমন ক্ষমতা আমি কোনোদিন দেখিনি। শান্তার বুকটা ধক করে উঠল। ঘরের ভেতরে মুহূর্তের জন্য একটা নীরবতা নেমে এলো। পেঁচু ওঝা ভারী গলায় বললেন, মেয়েটার বড্ড বিপদ শান্তা, খুব বড় বিপদ। তাড়াতাড়ি কিছু একটা না করলে মুশকিল হয়ে যাবে। শান্তা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি হবে গো? মেয়েটা কি বাঁচানো যাবে না? পেঁচু কিছুক্ষণ পরে চুপ করে থেকে বললেন, তারপর কি করা যায় দেখা যাক। প্রেত বিতাড়ন মন্ত্র কখন কাজ করে না জানি। যখন এই প্রেত ওই দেহের ওপর সম্পূর্ণ অধিকার কায়েম করে ফেলে, যখন দেহ আর মন দুটোই তার কবজায় চলে যায়, তখন সাধারণ প্রেত বিতাড়ন মন্ত্র আর কাজ করে না। শান্তা শিউরে উঠে বললেন, তার মানে সুলতা শরীরের ওপর ওই জিনিসটার পুরো দখল হয়ে গেছে। তাহলে এখন কি করবে তুমি? পেঁচু ওঝা বললেন, কাল কৃষ্ণপক্ষের চতুর্দশী, এমন তিথি বারবার আসে না।
ক্ষেত্র বন্ধন করে সুলতার দেহ থেকে ওই পেতকে নিয়ে আমরা গাছের মধ্যেই আটকে রাখতে হবে, ওখানেই ফেরত পাঠাতে হবে। আমার বিশ্বাস রহস্যের মূল ওই মাঠেই লুকিয়ে আছে। কাল রাত নামা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। রাত তখন গভীর। সারাদিনের ক্লান্তিতে কখন যে পেঁচো ওঝার চোখ লেগে গিয়েছিল তা তিনি নিজেও টের পাননি। ঘরের ভেতর নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে দূরে কোথাও ঝিঝি পোকার আর বুনো শিয়ালের একঘেয়ে ডাক ভেসে আসছে। মাথার দিকের জানালাটা খোলাই ছিল। সেই জানালা দিয়ে পূর্ণিমার ফ্যাকাশে সাদা চাঁদের আলো ঘরের মাটির মেঝেতে একটা লম্বা আলোর ফালি এঁকে দিয়েছে। বাইরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে থাকা বিশাল তেঁতুল গাছটার ছায়া জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর পর্যন্ত ঢুকে এসেছে। হঠাৎ একটা শব্দে পেঁচো ওঝার ঘুম ভেঙে গেল। কান খাড়া করে শুনলেন তিনি। আবার হলো শব্দটা। কেউ হাতের নখ বা ধারালো কোনো অস্ত্র দিয়ে গাছের গায়ে আঁচড় কাটলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক তেমন। পেঁচো ওঝা ধীরে ধীরে উঠে বসলেন। তারপর জানালা দিয়ে তাকাতেই বুকের ভেতরটা শক্ত হয়ে এলো। তেঁতুল গাছটার গোড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে তার অবয়ব। কোনো মেয়ে ছেলের মতোই লাগছে। স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার এক দৃষ্টে তাকিয়ে আছে পেঁচো ওঝার ঘরের দিকে। পেঁচো ধীরে ধীরে বিছানা থেকে নেমে এলেন। বারান্দায় রাখা লণ্ঠনটা হাতে তুলে নিলেন। তারপর খুব সতর্ক পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে তিনি বুঝলেন লণ্ঠনের বিশেষ প্রয়োজন নেই। চারিদিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। উঠোনের প্রতিটি কোণ পরিষ্কার দেখা যাচ্ছে। তবু সেই মূর্তিটার দিকে একবার তাকিয়ে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল তার। একটা মেয়ে মানুষের অবয়বই বটে, কিন্তু তার হাত দুটো অস্বাভাবিক রকমের লম্বা, হাঁটুর অনেকটা নিচে নেমে গেছে। ঘাড়টা একদিকে কাত হয়ে আছে, আর মুখটা, ওটা যেন কোনো মৃত মানুষের পচে যাওয়া মুখ। চাঁদের আলোয় তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আছে সারি সারি কালচে দাঁত। চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পেঁচো ওঝার দিকে। ঠিক সেই মুহূর্তে চারপাশের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মূর্তিটার মুখ না নড়লেও চারিদিক কাঁপিয়ে ভেসে এলো একটা বীভৎস কর্কশ গলা। সেই গলা, যে গলা আজ সুলতার মুখ থেকে বেরিয়েছিল। মূর্তিটা বলে উঠল, সাবধান করতে এলাম ওঝা, আমার কাজে বাধা দিতে এসো না। ওকে আমি জীবন্ত অবস্থায় নরকে নিয়ে যাব। ওকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কথাগুলো শেষ হতেই মূর্তিটার ঠোঁটের কোণে একটা অমানসিক হাসি ফুটে উঠল। পরের মুহূর্তে মূর্তিটা হঠাৎ দুই হাত দিয়ে তেঁতুল গাছের গুঁড়ি আঁকড়ে ধরল। তারপর টিকটিকির মতো সোজা খাড়া হয়ে গাছ বেয়ে তরতর করে উপরের দিকে উঠে যেতে লাগলো। এক নিমেষে সে গাছের সর্বোচ্চ ডালে পৌঁছে গেল। পেঁচো ওঝা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। মূর্তিটা ডালের ওপর দাঁড়িয়ে মাথাটা অস্বাভাবিকভাবে পেছনের দিকে ঘুরিয়ে একবার তাকালো। তারপর একটা বিশাল লাফ দিল শূন্যে। চাঁদের আলোয় দেখা গেল কালো ছায়ার মতো সেই দেহটা বাতাসের মধ্যে ভাসতে ভাসতে গ্রামের পশ্চিম দিকে সুলতার বাড়ির দিকে ছুটে চলেছে। কয়েক মুহূর্তের মধ্যেই কালো ছায়াটা রাতের আকাশে মিলিয়ে গেল। উঠোনে একা দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে রইলেন পেঁচো ওঝা। তার চোখ দুটো তখন বিস্ফারিত, কারণ তিনি বুঝে গেছেন যে শক্তির বিরুদ্ধে তিনি নামতে চলেছেন সে সাধারণ শক্তি নয়। আশ্চর্যের বিষয় হলো
তার সামনে দাঁড়ালেই পেঁচো ওঝার সমস্ত শরীর মন নিস্তেজ হয়ে যাচ্ছে। ওই প্রেত জানে পেঁচো ওঝা কী করতে যাচ্ছে, আর সেই কারণেই আজ রাতে সে নিজে এসেছিল সতর্ক করতে। পেঁচো ওঝা মনে মনে ভাবলেন, যে শক্তি চাইলে এক মুহূর্তে আমাকে আঘাত করতে পারে, সে বারবার আমাকে সাবধান করছে কেন? প্রথমে সুলতার মুখ দিয়ে, তারপর গত রাতে আমার বাড়ির উঠোনে এসে। দুটি কারণ হতে পারে, হয় সে এমন কোনো কাজে ব্যস্ত যেখানে আমার হস্তক্ষেপ সে চায় না, অথবা সে এমন কিছু লুকিয়ে রেখেছে যা আমি এখনো জানতে পারিনি। পেঁচো ওঝা পশ্চিম আকাশের দিকে তাকালেন। আজ রাতেই দেখা যাবে ঝোড়ো মাঠে ঠিক কি জেগে উঠেছে। রাত তখন গভীর। গ্রামের অধিকাংশ মানুষই তখন ঘুমের রাজ্যে তলিয়ে গেছে, কিন্তু মাঠপাড়া রাস্তা দিয়ে এক অস্বাভাবিক মিছিল এগিয়ে চলেছে। সবার সামনে চলেছেন পেঁচো ওঝা। তার এক হাতে একটি জ্বলন্ত মশাল, অন্য হাতে ঝোলা। তার ঠিক পেছনেই রয়েছেন জমিদার গোপাল চাটুর্যে, তার সাথে 4 জন বলবান লাঠিয়াল। তাদের মাঝখানে পালকিতে শুয়ে আছে সুলতা। তার 4-5টা চাদরে এমনভাবে ঢাকা যে যদি সুলতা হঠাৎ করেও নড়াচড়া করে বা বেরিয়ে আসার চেষ্টা করে, তার উপায় নেই। মাঠের কাছাকাছি আসতেই রাতের বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠল। চারিদিকের ঝিঝি পোকার শব্দ হঠাৎ করেই থেমে গেল। এক অস্বাভাবিক নিস্তব্ধতা গ্রাস করল পুরো এলাকা। মাঠের সেই কুখ্যাত আমড়া গাছটা যেন আরো বড় আর ভয়ঙ্কর মনে হচ্ছে। ঝড়ের রাতে গাছটার শুকনো ডালপালাগুলো বাতাসের দোলায় খসখস শব্দ করছে। মনে হচ্ছে যেন কোনো এক অশরীরী আত্মা সেখানে বসে খিলখিল করে হাসছে। পেঁচো ওঝা গাছটির নিচে এসে দাঁড়ালেন। মশালটা গাছের এক পাশে পুঁতে দিয়ে তিনি গম্ভীর গলায় লাঠিয়ালদের বললেন, তোমরা ঠিক গণ্ডির বাইরে থাকো। যত যাই ঘটুক, তোমরা কেউ যেন ভেতরে আসার চেষ্টা করো না। জমিদার শিউরে উঠে বললেন, পেঁচু, তুমি কি একা পারবে? আমার তো খুব ভয় করছে। পেঁচো ওঝা কোনো কথা বললেন না। তিনি ঝোলা থেকে মন্ত্রপুত চাল, সিঁদুর আর বিশেষ কিছু শুকনো ফুল বের করলেন। এরপর গাছের চারিদিকে গোল করে একটি গণ্ডি কাটতে শুরু করলেন। এটি ক্ষেত্রবন্ধন। এই গণ্ডির ভেতর কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না, আবার ভেতরের কিছু বাইরেও যেতে পারবে না। গণ্ডি কাটা শেষ হতেই সুলতার পালকি থেকে এক অদ্ভুত চিৎকার ভেসে এলো, যেন কেউ সুলতাকে ভেতরে আটকে রেখে প্রবল আক্রোশে চিৎকার করছে। সুলতার শরীরটা পালকির ভেতর প্রচণ্ড জোরে কাঁপতে লাগলো। পালকির বাঁশগুলো মড়মড় করে উঠল। পেঁচো ওঝা পালকির পর্দা সরিয়ে ভেতরে তাকালেন। সুলতার চোখ দুটো পেঁচো ওঝা পালকির পর্দা সরিয়ে ভেতরে তাকালেন। সুলতার চোখ দুটো এখন আর সাধারণ নেই, সেগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তার গলার নালি ফুলে উঠেছে। পেঁচো ওঝা উচ্চ স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। চারিদিকের হাওয়া যেন মন্ত্রের তীব্রতায় কেঁপে উঠল। সুলতা পালকি থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। তার পরনে সেই একই পোশাক, কিন্তু এখন তাকে দেখে মনে হচ্ছে যেন সে দীর্ঘদিনের কোনো প্রতিশোধ নিতে এসেছে। তার চেহারা থেকে সব লাবণ্য হারিয়ে গিয়ে এক কর্কশ ভাব ফুটে উঠেছে। সুলতার মুখ দিয়ে আবার সেই ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো, তুই কি পারবি ওঝা? তুই কি পারবি আমাকে থামাতে? আমার অতৃপ্ত বাসনা, আমার প্রতিশোধ, তুই কি এসবের মানে বুঝিস? পেঁচো ওঝা অটল। তিনি হাতের মুঠোয় থাকা মন্ত্রপুত মাটি ছুঁড়ে সুলতার দিকে এগোতে থাকলেন।
ঠিক সেই মুহূর্তেই একটা অভাবনীয় ঘটনা ঘটল। সুলতার শরীরের ভেতর থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসতে শুরু করলো। আর সেই ধোঁয়াটা আস্তে আস্তে একটা মানুষের আকৃতি নিতে লাগলো। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখল সুলতার সামনে দাঁড়িয়ে আছে একটি ছায়া মূর্তি। সেই ছায়া মূর্তিটি হলো মাধব, পেঁচো ওঝার নিজের ছেলে মাধব। পেঁচো ওঝার হাতের মশালটি মাটিতে পড়ে গেল। তার চোখের কোণে জল ছলছল করে উঠল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলেন, মাধব, তুই তুই কি এখনো এই মাঠে আটকে আছিস? মাধবের ছায়ামূর্তিটি ম্লান হাসল। সেই হাসিতে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক গভীর বিষাদ। মাধব বলল, বাবা, আমি তো মুক্তি পেতে চেয়েছিলাম, কিন্তু এরা আমাকে মুক্তি দেয়নি। জমিদার গোপাল চাটুর্যে আর তার লাঠিয়াল নিতাই ও হারু, ওরা আমাকে ভালোবাসার অপরাধে এই গাছে ঝুলিয়ে মেরেছিল। সুলতা আর আমি একে অপরকে ভালোবাসতাম, ওরা সেটা মানতে পারেনি। মাঠের নিস্তব্ধতা ভেঙে জমিদার গোপাল চাটুর্যে ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। পালানোর কোনো পথ নেই, কারণ ক্ষেত্র বন্ধনের গণ্ডি তাকে ঘিরে রেখেছে। মাধবের ছায়া এবার হিংস্র রূপ ধারণ করল। সে জমিদারের দিকে আঙুল তুলে বলল, আজ সেই ঋণের শোধ হবে। সুলতার শরীর থেকে পুরোপুরি বের হয়ে এলো মাধবের আত্মা। সে ঝাঁপিয়ে পড়ল জমিদারের ওপর। পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো নিতাই আর হারুর প্রেত ছায়াও। সেই রাতে মাঠের মধ্যে এক বীভৎস দৃশ্য দেখা গেল। জমিদারের করুণ আর্তনাদ পুরো মাঠ জুড়ে প্রতিধ্বনিত হলো। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। সুলতা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মাধবের ছায়া মূর্তিটি শেষবারের মতো বাবার দিকে তাকালো। তার মুখে এখন আর কোনো রাগ নেই, বরং এক স্বর্গীয় শান্তি। পেঁচো ওঝার দিকে তাকিয়ে সে ধীর গলায় বলল, বাবা, এবার আমাকে যেতে দাও। বলতে বলতে সেই ছায়ামূর্তিটি বাতাসে মিলিয়ে গেল। পেঁচো ওঝা দাঁড়িয়ে রইলেন সেই আমড়া গাছের নিচে। তার সামনে তখন নিথর হয়ে পড়ে আছে জমিদারের মরদেহ। মাধব তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু সেই প্রতিশোধের আগুনে নিজেকেও পুড়িয়ে শেষ করেছে। রাত শেষ হওয়ার আগেই গ্রামের মানুষ এসে ভিড় করল। পেঁচো ওঝা নিরুত্তাপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভোরের আকাশের দিকে। যে রহস্যের সমাধান তিনি চেয়েছিলেন তা তার নিজের ছেলের আত্মার মুক্তি এবং খুনিদের করুণ পরিণতির মাধ্যমেই শেষ হলো। মাঠপাড়ার আমড়া গাছটির আগের মতোই দাঁড়িয়ে রইল, কিন্তু তার গ্রামের সেই অভিশাপ যেন সেদিন রাতেই চিরতরে মুছে গেল। গল্পটি এখানেই সমাপ্ত করতে হলো।